জয় শাস্ত্রী মহারাজের কাছে আসবো। মহারাজ, মিসপ্রোনাউন্সিয়েশনের অর্থাৎ উচ্চারণ ভুল করার লিস্টটা বড্ড লম্বা মনে হচ্ছে না এই বাইটগুলো দেখে? নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। ব্যাপার হচ্ছে, বাংলায় যে শাসনতন্ত্র চলছে, এই দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য গণমাধ্যমে একদিন বলেছিলেন যে মা সীতা হাতরাসের মতো ধর্ষিতা হন। এই দলেরই বিভিন্ন নেত্রী শিবলিঙ্গের মধ্যে গর্ভনিরোধক করিয়ে শিবলিঙ্গকে, সনাতন ধর্মের প্রতীক শিবলিঙ্গকে অপমানিত করে। কালকে আরামবাগের একটি জনসভা থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের মতো একটি ধর্মীয় সংগঠন, যেই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন কার্তিক মহারাজ ওরফে স্বামী পূজ্যপাত স্বামী প্রদীপ্তানন্দজি, এবং ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইসকন, এরকম কয়েকটি সংস্থাকে বলছেন। এর আগেও তিনি ভারত সেবাশ্রম সম্পর্কে বলেছেন যে দাঙ্গাবাজ একটি সংগঠন। তো শুধুমাত্র বেছে বেছে সনাতন সাধু সন্ত বা সনাতন পরম্পরা উনি মানলেন, আর ওই লোকটা এটা একটা মুখ্যমন্ত্রীর বাচনভঙ্গি হতে পারে না। তিনি সনাতন ধর্মের একজন সন্ন্যাসী, তার ন্যূনতম একটা সম্মান আছে। আর আপনি সাধু বলে মানলেন কি মানলেন না তাতে কিছু এসে যায় না। সাধুত্বের প্রমাণ হয় কেউ যখন তার পূর্বাশ্রম থেকে সাধু জীবনের দিকে পদার্পণ করে, তার গুরু পরম্পরা ঠিক করে দেবে তিনি সাধু কি সাধু হবেন না। কোনো শাসনতন্ত্র সেটা ঠিক করে দিতে পারেন না। সনাতন ধর্মের নিয়ম হচ্ছে, সনাতন ধর্মে যদি কোথাও কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেক্ষেত্রে পারেন জগৎগুরু শঙ্করাচার্যগণ, চারধামের চারজন শঙ্করাচার্য এবং বিভিন্ন পরম্পরার আচার্যগণ। কোনো শাসনতন্ত্রের প্রধান এটা সার্টিফাই করে দিতে পারে না। আমার মনে হয় উনি জানেন না একটা সন্ন্যাসীর জীবনের ত্যাগ তিতিক্ষা। বিশ্বকবি রবীন্দ্রনাথও লিখেছিলেন, সন্ন্যাসীর উত্তরীয় পতাকায় করিও যাহা বহিছে ত্যাগের বারতা। তো সন্ন্যাসীর যে জীবনশৈলী, তার সম্পর্কে আদৌ বোধহয় বাংলার মুখ্যমন্ত্রী পরিচিত নন। এবং তিনি যাদেরকে দুধেল গাই বলে সম্বোধন করছেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দুধটা উনি খাবেন আর লাথি খাবে আপামর হিন্দু সমাজ, এটা তো হতে পারে না। দুধ যদি উনি খান, লাথিটা ওনাকেই খেতে হবে। তবে এটা বারবার প্রমাণিত, বাংলার মুখ্যমন্ত্রী সনাতন হিন্দু বিরোধী, সনাতন ধর্মের যারা অগ্রণী ভূমিকায় আছেন, সেই সাধু সন্তদের বিরোধী। সাধু সন্তদের কিছুদিন আগে আপনারা জানেন গঙ্গাসাগরে আসতে গিয়ে পুরুলিয়াতে সাধু নিগ্রহ হয়েছে। ভুবন মহারাজ, যাকে কি বলবো, নির্মমভাবে হত্যা করা হলো। তো বাংলায় যেখানে সাধু সন্ত নিরাপদ নয়, সেখানে আপামর জনমানসকে তিনি কি প্রোটেকশন দেবেন? আর মহারাজ, যে সংগঠনের বিষয়ে তিনি কথা বলছেন, ভারত সেবাশ্রম সংঘ, আমি পরপর এক একটা আসবো। ভারত সেবাশ্রম সংঘ তিনি বলে দিলেন, একজন মহারাজের নাম নিলেন এবং বললেন যে রাজনীতি করছে তারা। দেখি তো কি রাজনীতি করছে ভারত সেবাশ্রম সংঘ। 100 বছর ধরে কি রাজনীতি করছে ভারত সেবাশ্রম সংঘ। প্রথমেই দেখাবো স্বামী প্রণবানন্দের প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ গত প্রায় 101 বছর ধরে মানুষের, আমি সেই ভিজুয়ালসগুলো নিতে বলবো। স্বামী প্রণবানন্দ মহারাজ, তিনি হলেন স্বামী প্রণবানন্দ মহারাজ, গোটা বাংলার কাছে ইন্সপিরেশন, গোটা বাংলার পূজ্য, এবং তাকে অনেকেই বলে থাকেন তিনি মহাদেবের অবতার ইত্যাদি। কিন্তু তিনি যেভাবে সমাজ কল্যাণমূলক কাজ করেছেন সেগুলো দেখাবো ভারত সেবাশ্রম সংগঠনের মাধ্যমে। তিনি এমনকি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন স্বাধীনতার সময়। করোনায় খাবার বিলি করছে ভারত সেবাশ্রম সংঘ। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কোথায় রাজনীতি দেখছেন? কোথায় রাজনীতি? আমি দেখতে পাচ্ছি না। আরও এর পরের ছবিটা দেখাবো, করোনায় খাবার বিলির তরফ। এরপর পান্ধারপুরে ভারত সেবাশ্রম সংঘের ত্রাণ শিবির, সেখানে বিভিন্ন মানুষকে চিকিৎসা প্রদান করছে ভারত সেবাশ্রম সংঘ। কোথায় রাজনীতি? এখানে কোথায় ফ্ল্যাগ? কোথায় রাজনীতি, ধর্ম? এর পরের ছবি দেখাবো, ভারত সেবাশ্রম সংঘ
ইয়াস নদীতে ইয়াসের সময় বিধ্বস্ত সুন্দরবনে ভারত সেবাশ্রম সংঘ কিভাবে সেবা করছে, গোটা সুন্দরবন ডুবে গিয়েছে, ভারত সেবাশ্রম সংঘের সেখানে ভক্তরা পৌঁছেছে খাদ্যবস্তু নিয়ে। এইটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এবার আমি দেখাবো গ্রাফিক্যালি ভারত সেবাশ্রম সংঘের বিষয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো যদি দেখেন কখনো, আমি প্রশ্ন করব কোথায় এখানে রাজনীতি? 100 বছর ধরে সেবা করছে যে সংগঠন, কোথায় ছিল? তৃণমূল কংগ্রেস ছিল 100 বছর আগে, তৃণমূল কংগ্রেস ছিল 100 বছর আগে, ওনারা 100 বছর ধরে সেবা করছে। পরে প্লে প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ শিবির বারবার ভারত সেবাশ্রম সংঘ গোটা বাংলায়, এমনকি বাংলার বাইরের বিভিন্ন দেশে করেছে। পরের 46টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যেখানে স্বল্প মূল্যে তারা চিকিৎসা দিয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কটা হাসপাতাল রয়েছে, 5000 ছাত্রছাত্রীকে বৃত্তি দিয়েছে। আপনি যে বৃত্তি দিচ্ছেন, আপনি যে টাকা দিচ্ছেন, সেটা তো সরকারের টাকা, কিন্তু এটা তো একটি ধর্মীয় সংগঠন, এগুলো নাও করলে পারত, তারা করছে। আমি আবার ফিরবো আলোচনায়, এরপর আমি দেখাবো অন্যান্য বিষয়গুলোও দেখাবো। আমি সোজা দেবাশিস বাবুর কাছে যাব। দেবাশিস বাবু, আমার কাছে ধর্মের চেয়ে বড় বিষয় হলো যে সংগঠনগুলি মানুষের জন্য কাজ করে সেই সংগঠনগুলিকে কোনো প্রমাণের ভিত্তি ছাড়া দাগিয়ে দেওয়া, যে এরা বিজেপি করে, এইটা সেই সংগঠনের এইভাবে যারা কাজ করছে তাদের প্রতিও অপমান, এবং যারা সেই সংগঠনে বিশ্বাসী তাদের প্রতিও অপমান নয় কি? যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে প্রথমেই প্রণাম নমস্কার জানাচ্ছি। আমি 14 বছর হবে আশপাশ সময় এই ধরনের ইলেকট্রনিক মিডিয়াতে গিয়ে এই আলোচনা বিতর্কের মধ্যে থাকার অভ্যাস রয়েছে। তো আজকে একটা ব্যতিক্রমী সন্ধ্যা আমার কাছে, যেখানে আলোচনা করতে বসেছি তখন সেখানে এমন কিছু মানুষজন রয়েছেন যাদেরকে এই আলোচনার মধ্যে আমরা কখনো পাই না। মানে এটাই কিন্তু আমাদের সমাজের স্বতঃস্ফূর্ত স্বাভাবিক জায়গা, শুধু আমাদের রাজ্যের নয়, সারা দেশের। কারণ ভারতবর্ষের যে আধ্যাত্মিকতাবাদ এবং তার যে শক্তি, সেটা এত সুদৃঢ়, এত গভীরে, এত সময়সীমা ছাড়িয়ে সেটা এত বিস্তৃত, সেখানে রাজনীতির চর্চার কেন্দ্রে ধর্ম জাতপাত আনতে আনতে আজকে রাজনীতি এমন দেউলিয়া জায়গায় পৌঁছেছে যে সমস্ত প্রতিষ্ঠান একেবারেই ভিন্ন বোঝাপড়া নিয়ে চর্চা করেন এবং মানুষ কোথাও সেখানে জড়ো হয় কিচ্ছু পাওয়ার জন্য না, শান্তি পাওয়ার জন্য, সেই জগৎটাকে পর্যন্ত এই কদর্য রাজনীতির চর্চার মধ্যে টেনে হিচড়ে আনা হচ্ছে।